এদিকে মগরাহাটে এসআইআর তালিকার তথ্য নিয়ে ফের গড়মিলের অভিযোগ। মগরাহাটের ভোটারের জন্মের 2 মাস আগেই বার্থ সার্টিফিকেট, জন্মের 2 মাস আগের তারিখে ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট। মগরাহাটের হাফিজুর রহমান হালদারের জন্ম 1990 সালের 30শে অক্টোবর, কিন্তু বার্থ সার্টিফিকেটে জন্মদিন লেখা রয়েছে 1990 সালের 23শে অগস্ট। আমরা গল্পে শুনেছি যে রাম জন্মের আগেই নাকি রামায়ণ বাল্মীকি লিখে ফেলেছিলেন। নতুন রাম পশ্চিমবঙ্গে তৃণমূলের রাম, এগুলো স্বাভাবিকভাবে তাদের জন্মের আগেই রামায়ণ বার্থ সার্টিফিকেট লেখা হবে। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টে সময় চাইল ইডি। আর যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকের তল্লাশি সংক্রান্ত মামলা শুনানি। এদিন শুনানির আগে হলফনামা জমা দিতে পারেনি ইডি, ফলে সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মামলার পরবর্তী শুনানি 18ই মার্চ। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টে সময় চাইল ইডি, যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। 3রা ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারির পর 18ই ফেব্রুয়ারি, পরপর 3টে তারিখে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার কার্যত কোনো শুনানি হলো না। এর মধ্যে বুধবার সহ দুদিনই শুনানি পিছল কেন্দ্রীয় এজেন্সি ইডির সময় চাওয়ার ফলে। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ। ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। ঠিক করছে, আটগাঁট বেঁধে করছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবী অভিযোগ করেন কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তখন ইডির আইনজীবী পাল্টা বলেন, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কি, এজেন্সিকেই তো তার কাজের সময় সন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। বুধবার পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি, আরও কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। এরপরেই তিনি আর্জি জানান শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। তারপরেই পাক্কা 1 মাস পর 18ই মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। এর আগে 3রা ফেব্রুয়ারিও মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 3রা ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি 15 দিন কেটে গেছে। বুধবারও ফের সময় চাইল ইডি, যার জেরে ফের পিছিয়ে গেল শুনানি। ইডি যে গল্পটা ফাঁদার চেষ্টা করেছিল, তাদের কাছে সময় নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা যদি সুপ্রিম কোর্টে 100 দিনের কাজের মামলাটাকে নজর করেন, আপনারা দেখবেন মামলাটা হেরে যাওয়ার আগে বারবার সুপ্রিম কোর্টে একের পরে এক দিনে টাইম নেওয়া হয়েছিল। আলটিমেটলি যখন জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ বলে যে না আমরা সময় দেব না, সেদিন শুনানি হয় এবং শুনানিতে 100 দিনের কাজের মামলায় পরাজিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। পরের ডেট 18ই মার্চে পড়া হয়েছে। 18ই মার্চেও ব্যাপারটা একই দাঁড়াবে। তারা যদি হলফনামা দেন, হলফনামা দিলে তারাই ফাঁসবেন। বিভিন্ন কারণে, কখনো মানবিক কারণে, কখনো আইনজীবীদের সমস্যার জন্য, বা কখনো কখনো কোনো ডকুমেন্ট না থাকার জন্য কোনো রিপ্লাই বা রিজয়েন্ডার দিতে দেরি হওয়ায় আদালত এটা সময় দিয়ে থাকেন। এটা হাই প্রোফাইল মামলা বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে না কোনো ষড়যন্ত্র বা কোনো রহস্য আছে, এটা একটা আর 5টা মামলার মতো একটা স্বাভাবিক ঘটনা। এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি এর আগে আদালতে দ্রুত শুনানিও চেয়েছিল তারা, কিন্তু সেই ইডি সময় চাওয়ায় দ্বিতীয়বার পিছিয়ে গেল মামলার শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বারবার সময় চাইছে কেন্দ্রীয় এজেন্সি, বারবার পিছোচ্ছে শুনানি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে বুধবার সলিসিটর জেনারেল জানান রাজ্যের বক্তব্যের জবাব দিতে চান তারা, আর তা জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু শুনানির আগেই তা জমা দেওয়া হলো না কেন? এর নেপথ্যে সেটিংয়ের গন্ধ পাচ্ছে সিপিএম, কংগ্রেস, যদিও তা মানতে নারাজ তৃণমূল, বিজেপি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। বারবার সময় চাইছে কেন্দ্রীয় এজেন্সি, বারবার পিছোচ্ছে শুনানি। 8ই জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে ঢুকেন, নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে চুরি ডাকাতির মতো বিস্ফোরক অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুরুতে দ্রুত শুনানির জন্য আর্জি জানাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি, কিন্তু তারপর থেকে তারা বারবার সময় চাওয়ায় পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। বুধবার দ্বিতীয়বার এমনটা হলো।
আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় কেন্দ্রীয় এজেন্সির এই বারবার সময় চাওয়ার মধ্যেই রাজনৈতিক গন্ধ পাচ্ছে কেউ কেউ। ইডি দিল্লির প্রভুদের কথায় এমনভাবেই চলবে যাতে পশ্চিমবাংলায় তৃণমূল এবং তৃণমূলের নেত্রী সুবিধা পায়। আসলে দিল্লির প্রভুরা ইডিকে বলে দিয়েছে যে এই কেসকে গুরুত্ব দিও না ভাই, আমাদের পশ্চিমবাংলার রফা আছে তৃণমূলের সঙ্গে বিজেপি। 15 জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইডির বিরুদ্ধে মামলাকারীকে হলফনামা দিতে হবে। 2 ফেব্রুয়ারি সেই হলফনামা জমা দেয় রাজ্য সরকার। 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হলফনামা খতিয়ে দেখার জন্য সময় চেয়ে আবেদন করে ইডি। আবেদন মেনে শুনানি 1 সপ্তাহ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পরের শুনানি হওয়ার কথা ছিল 10 ফেব্রুয়ারি। সেদিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি স্থগিত হয়। বুধবার সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে জানান রাজ্যের বক্তব্যের জবাব দিতে চায় তারা। জবাব তৈরি, তা জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপরে শুনানি পাক্কা 1 মাস পিছিয়ে দেন বিচারপতিরা। এর মধ্যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আইপ্যাক মামলার পরবর্তী শুনানির তারিখ পড়ল এইসব হয়ে যাওয়ার পর। আইপ্যাকের হিয়ারিং পিছোতেই থাকছে, আর কত পিছোবে? পিছিয়ে 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 যখন এই ইস্যুটা একদম মরে যাবে, বাংলার মানুষ ভুলে যাবে, তখন দিদিও খুশি, দাদাও খুশি। যদিও সেটিং তত্ত্ব মানতে নারাজ তৃণমূল বিজেপি। দেখুন, আজকে বলেছে আমাদের উত্তর রেডি নেই, কিন্তু আগের দিন তো কপিল সিবালের শরীর খারাপের জন্য ডেটটা পেছিল, সেদিনও তো তাহলে সেটা বলতে হতো। তাহলে এর মাঝখানে এতদিন মানে তোমরা কোনোভাবেই প্রস্তুত নয়। 18 তারিখ মার্চ মাসের ডেট আছে, প্রস্তুত হতে পারবে তো? উত্তর দিতে গেলে ওদের বলতে হবে, স্যার আমরা বাধ্য হয়েছি রেড করতে, কারণ অমিত শাহ আমাদের নির্দেশ দিয়েছেন যাও যা কিছু পারো চুরি করে নিয়ে এসো। বাঘ যখন শিকার ধরে সোজাসুজি লাভ দেয় না, 3 পা পেছোয়, তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বিস্ময় প্রকাশ করে, আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন। পেছানোতে অত আনন্দ তৃণমূল যদি পেয়ে থাকে, এই আনন্দ ক্ষণিকের আনন্দ। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি হবে সেই 18 মার্চ। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।